আজ দেশে আসছে 50 লাখ ডোজ করোনা ভ্যাকসিন। প্রথম দফায় টিকা পাওয়ার জন্য চূড়ান্ত 24 জনের বেশিরভাগই স্বাস্থ্যকর্মী। আমরা আগে ফ্রন্টলাইন ওয়ার্কারদেরকে দিব এবং যারা ভলান্টিয়ার করবে, তারপরে আমরা সকলেই নিব, আমরাও নিব। সরকারের চাহিদা অনুযায়ী নির্দিষ্ট স্থানে টিকা পৌঁছে দেবে বেক্সিমকো। চুক্তি অনুযায়ী এটা আসার পরে আমরা আমাদের ওয়্যারহাউসে নিয়ে যাব, তারপরে সরকার যেখানে যেখানে পৌঁছাতে বলবে আমরা সেটা পৌঁছে দেব। এটা বাইরে পাওয়া যাওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে মেয়রের ভূমিকা কম, নিয়ন্ত্রণ সিডিএর হাতেই, সমাধানে নগর পিতার নেতৃত্বে সমন্বয় কমিটি করার পরামর্শ বিশেষজ্ঞদের। দ্রুত এগিয়ে চলেছে চট্টগ্রামের চেয়ে 3 গুণ বড় পায়রা সমুদ্র বন্দরের নির্মাণ কাজ। অধিগ্রহণ করা জমিতে হচ্ছে নানা স্থাপনা। 2023 সালেই চালুর আশা। ঘন কুয়াশায় রাতভর বন্ধ শিমুলিয়া কাঁঠালবাড়ি ও দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল। মাঘের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত ছিন্নমূল মানুষের জীবন। এবং চট্টগ্রামে উইন্ডিজকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ। দলে একাধিক পরিবর্তনের আভাস, টানা 8 ওয়ানডেতে অপরাজিত থাকার হাতছানি। আজ সকাল 11:30টায় ঢাকায় আসছে অক্সফোর্ডের টিকার প্রথম চালানের 50 লাখ ডোজ। আগামী 27 জানুয়ারি প্রথমবারের মতো এটি প্রয়োগ করা হবে মানবদেহে। প্রথম দফায় যে 24 জনকে বাছাই করা হয়েছে তাদের অধিকাংশ স্বাস্থ্যকর্মী বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। গতকাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগ্রহী ভিআইপিদের টিকা দেওয়ার জন্য তালিকা তৈরি করা হচ্ছে। মহামারী করোনা থেকে মুক্তির উপায় টিকা। সেই টিকা পেতে বিশ্বের প্রভাবশালী দেশগুলো নেমেছে প্রতিযোগিতায়। সেই দৌড়ে সামিল বাংলাদেশের জন্য সুখবর হলো, বিশ্বের অন্য অনেক দেশ এখনো নিশ্চিত না হলেও এবার টিকা আসছে বাংলাদেশে। এর আগে 20 লাখ ডোজ টিকা ঢাকায় আসলেও সেটি ছিল বাংলাদেশকে দেয়া ভারত সরকারের উপহার। এবার আসছে চুক্তিমতো ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা 3 কোটি ডোজের প্রথম চালান। প্রতিবারে 50 লাখ করে 6 দফায় ঢাকায় আসবে অক্সফোর্ডের এই টিকা। 20 লক্ষ ভ্যাকসিন আমরা পেয়ে গেছি। আগামীকাল আমাদের আরও 50 লক্ষ ভ্যাকসিন আসবে আমরা আশা করছি, এবং তার জন্য আমাদের সকল প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। প্রথম দফায় স্বেচ্ছায় টিকা নিতে আগ্রহী 24 জনের মধ্যে বেশিরভাগই স্বাস্থ্যকর্মী। এই অবস্থায় সাংবাদিকদের প্রশ্ন ছিল স্বাস্থ্যমন্ত্রী, সচিব তারা নিজেরা কবে টিকা নেবেন। অনেকে সিনিয়র ব্যক্তি যাদের আপনার নাম জানার চেষ্টা করছেন, শোনার চেষ্টা করছেন, তারা অনেকেই চাচ্ছে, কিন্তু আমরা তাদেরকে দিচ্ছি না। আমরা আগে ফ্রন্টলাইন ওয়ার্কারদেরকে দিব এবং যারা ভলান্টিয়ার করবে, তারপরে আমরা সকলেই নিব, আমরাও নিব। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, দ্বিতীয় দিনে 400 থেকে 500 জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। আনুমানিক আমরা আশা করছি যে 400 থেকে 500 চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদেরকে আমরা এখানে টিকা দেব। তারপরে আমরা 1 সপ্তাহ মতন তাদেরকে অবজার্ভ করব। করোনার টিকার জন্য করা রেজিস্ট্রেশন অ্যাপ সোমবার আইসিটি মন্ত্রণালয় হস্তান্তর করবে। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে 50 লাখ ডোজ টিকা আসার পর সেগুলো রাখা হবে টঙ্গীতে বেক্সিমকোর স্টোরেজে। পরে সরকারের চাহিদা অনুসারে বিতরণ করা হবে। গতকাল সন্ধ্যায় নিজ বাসভবনে গণমাধ্যমকে কথা জানান বেক্সিমকোর ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। আগামীকাল সকাল 11:30টায় সিরাম ইনস্টিটিউট থেকে প্রথম কনসাইনমেন্ট 50 লক্ষের আসছে। চুক্তি অনুযায়ী এটা আসার পরে আমরা আমাদের ওয়্যারহাউসে নিয়ে যাব এবং আমাদের ওয়্যারহাউসে নিয়ে আমরা স্টোর করব। তারপর কিছু টেস্টিং আছে প্রত্যেকটা ব্যাচের, ওই টেস্টিংগুলো করাবো ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে। হয়ে গেলে তারপরে সরকার যেখানে যেখানে পৌঁছাতে বলবে আমরা সেটা পৌঁছে দিই। কোম্পানিগুলো আমাদের কাছে অর্ডার দিয়েছে ওষুধ শিল্প সমিতির মাধ্যমে। যেহেতু আমি ওষুধ শিল্প সমিতির সভাপতি, আমরা আমাদের এই লোকগুলোর জন্য কিছু ভ্যাকসিন এনে দিচ্ছি। এদিকে করোনার টিকা নিতে রাজধানীর 5 হাসপাতালের 500 জনের তালিকা করা হয়েছে।
ফ্রন্টলাইনার হিসেবে প্রথম টিকা পাওয়াতে নিজেদের ভাগ্যবান মানছেন স্বাস্থ্যকর্মীরা। তারা বলছেন, অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা পেলে গতি বাড়বে করোনা মোকাবিলায়। করোনার শুরুতে যখন চারিদিকে হাহাকার আর আতঙ্ক, একে একে বেরিয়ে আসতে থাকে স্বাস্থ্য খাতের নানা অনিয়ম আর দুর্নীতির চিত্র, ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে বুক চিতিয়ে অদেখা এই শত্রুর বিরুদ্ধে লড়াই করে গেছেন একদল স্বাস্থ্যকর্মী। হাসপাতালের কান্না আর হাহাকার যেমন ছিল, তারই মধ্যে তারাই হাজারো রোগীর করোনা মুক্তর সনদ ছিনিয়ে এনেছে নিজের জীবন বাজি রেখে। লড়াইয়ের সামনের যোদ্ধারাই এবার পাচ্ছে করোনা মোকাবিলার প্রথম হাতিয়ার। রোগীর কাছে গেলেই আমাদের আবার কোভিড আক্রান্ত হব, ওইটা আমরা একটু ইয়েতে ছিলাম, কনফিউশনে ছিলাম। ম্যাক্সিমামে আমাদের এগ্রি যায় ভ্যাকসিন দেওয়ার জন্য। বলছিলেন ভয়কে জয় করে এতদিন চলছেন তারা, এবার টিকা তাদের এই যুদ্ধে অনেকটাই নিশ্চিন্তে রাখবে। আর টিকা নিয়ে দুশ্চিন্তার কারণও দেখছেন না চিকিৎসকরা। এখন আমরা অবশ্যই নিজেদেরকে ভাগ্যবান মনে করছি যে আমরা যেহেতু প্রথম এই যুদ্ধটা করেছি। যখন ইমিউনিটি তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমি অনেক সেফলি আমার চিকিৎসা সেবার কার্যক্রম কিন্তু পরিচালনা করতে পারবো। সারা দেশে শুরুর আগে প্রাথমিকভাবে প্রথম দিন বিভিন্ন শ্রেণীর 24 জন ও পরের দিন ঢাকার 5টি হাসপাতালে আরও 4 থেকে 500 স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। রাতারাতি হতে হচ্ছে সকল জনগোষ্ঠীকে করোনার টিকার আওতায় আনা সম্ভব হবে না, তবে ফ্রন্টলাইনারদের এর প্রক্রিয়ার মধ্যে যুক্ত করার মাধ্যমে তাদের মধ্যে যে আত্মবিশ্বাস যোগান দিচ্ছে, সেটি এই পুরো করোনা পরিস্থিতি মোকাবেলায় বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, একদিকে সরকারি সংস্থাগুলোর সঙ্গে সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতা, অন্যদিকে সিডিএর অতিরিক্ত ক্ষমতায়ন। এ কারণে মেয়র পদে যেই আসুক, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কোনো ভূমিকা রাখা কঠিন বলে মনে করেন বিশেষজ্ঞরা। অথচ প্রধান দুপ্রার্থী তাদের নির্বাচনী ইশতেহারে প্রথম স্থান দিয়েছে জলাবদ্ধতা নিরসনকে। এ অবস্থায় সিটি মেয়রের নেতৃত্বেই সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 100 দিনের অগ্রাধিকার, জলাবদ্ধতা নির্মূল মহাপরিকল্পনা। জলাবদ্ধতা নিরসন চ্যালেঞ্জ উত্তরণে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। গত 26 বছরের নগর ইতিহাসে ষষ্ঠবারের মতো জলাবদ্ধতাকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন প্রধান দু রাজনৈতিক দলের মেয়র প্রার্থী। অথচ নীতিগতভাবে তাদের জলাবদ্ধতা নিয়ে কাজ করার কোনো এখতিয়ারই নেই। আগের 3 মেয়রকেই জলাবদ্ধতার অপবাদ নিয়েই দায়িত্ব ছাড়তে হয়েছিল। জলাবদ্ধতার বিষয়টি এখন সিটি কর্পোরেশনের হাতে নেই। জলাবদ্ধতার বিষয়টি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে সেনাবাহিনী বাস্তবায়ন করছে। জলাবদ্ধতা নগরীর দীর্ঘদিনের সমস্যা হলো গত 1 দশক ধরে তা মারাত্মক আকার ধারণ করেছে। অপরিকল্পিত উন্নয়নের কারণে সামান্য বৃষ্টিতে হাঁটু সমান পানিতে তলিয়ে যায় পুরো নগরী। এর মধ্যে গত 2 বছর আগে শুধুমাত্র নগরীর জলাবদ্ধতা নিরসনে 5,600 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। তবে জলাবদ্ধতা নিরসনে সরকারি সব সংস্থা কাজ করলেও মেয়রের নেতৃত্বে সমন্বয় করা না গেলে সুফল মিলবে না মনে করছেন এই নগর বিশেষজ্ঞ। ওয়াটার ডেভেলপমেন্ট টাকাটা দিয়েছে কার কাছে? আর্মির কাছে। আবার সিডিএ আরেক টুকরা কাজ করতে, সেটা ইন্ডিপেন্ডেন্টলি সিডিএ করতেছে বা সিটি কর্পোরেশন করতেছে। সেক্ষেত্রে সমন্বয়টা যদি ভলান্টারিও হয়, তাও সেটা মেয়রকে করতে হবে, নাইলে জনগণ মেয়রের কাছে সেটা জবাবটা চাইবেন। জলাবদ্ধতার জন্য সমন্বয়হীনতা ছাড়াও আরও বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন সাবেকেই সিটি মেয়র। সাগরের সাথে যে কর্ণফুলী নদীর যে এখন উপর হয়ে গেছে, এটাকে কাইটে যতক্ষণ পর্যন্ত সিলগুলোকে সরানো যাবে না ততক্ষণ পর্যন্ত শহরের পারে নামবে না। আর পাহাড় কাটা যতক্ষণ বন্ধ হবে না ততক্ষণ খালসমূহ রক্ষা করা যাবে না। একসময় শুধুমাত্র বর্ষা মৌসুমে প্রবল বর্ষণে নগরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হতো, কিন্তু জটিলতা বাড়ায় বর্তমানে উঁচু নিচু সব এলাকা পানিতে তলিয়ে যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের ফল প্রকাশের বাধা দূর করতে সংসদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিল 2021 পাশ হয়েছে। এর ফলে দেশের 11টি শিক্ষা বোর্ডের 13 লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা ছাড়াই উচ্চতর শিক্ষায় অংশ নিতে পারবেন। তবে পরীক্ষা ছাড়া ফল প্রকাশ নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দ্রুত ফল প্রকাশ করার আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ফেব্রুয়ারিতে শুরু হবে ক্লাস। করোনা মহামারী থাবায় গত 17 মার্চ থেকে বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। মাসের পর মাস অপেক্ষা করেও পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সরকার নেয় অটো পাসের সিদ্ধান্ত। প্রাথমিক ও জুনিয়র শিক্ষা সমাপনী পরীক্ষা না নিয়েই অটো পাস পায় শিক্ষার্থীরা।
1961 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিলে পরীক্ষা না নিয়ে ফলাফল ঘোষণার বিধান না থাকায় সংশোধনী আনতে হয় বিলে। মন্ত্রিসভা সংসদীয় স্থায়ী কমিটি হয়ে দ্রুততার সঙ্গে রোববার সংসদ অধিবেশনে ওঠে বিলটি। আমাদের শিক্ষার্থীদের বিলের আলোচনায় সংসদ সদস্যরা পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন। অটো পাসের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা ভালো ছাত্রছাত্রী, যারা মেধাবী ছাত্রছাত্রী। বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ টেনে শিক্ষামন্ত্রী বলেন, করোনা মহামারীর কারণে পরীক্ষা নেওয়া অসম্ভব ছিল। এই পরীক্ষা নিতে গিয়ে যদি আমরা এই সংক্রমণ সারা দেশে ছড়িয়ে দিতাম, সেটি কি কোনো দায়িত্বশীলতার পরিচায়ক হতো? ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট বিল 2021 সংসদে পাশ হলো। কণ্ঠভোটে বিল পাশের পর 11টি শিক্ষা বোর্ডে 13,65,789 জন শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে অংশ নিতে তাদের জেএসসি জেডএসসির ফলাফলকে 25 এবং এসএসসির ফলাফলকে 75% বিবেচনায় আনা হবে। এত হার্ডওয়ার্ক করেও যদি এটা অটোপাস দেওয়া হয়, এটা খুবই দুঃখজনক। এই অটোপাসটা যদি হয়, মানে বাচ্চারা তার সামনের ভবিষ্যতে আগাবেন। এদিকে শিক্ষাবিদরা এই সিদ্ধান্তের সুদূর প্রসারী নেতিবাচক দিক তুলে ধরে দ্রুত ফল প্রকাশের আহ্বান জানান। সংক্ষিপ্ত কোর্সে পরীক্ষা নিয়েও কিন্তু আমরা তাদেরকে রেজাল্ট দিতে পারতাম। তার ফলে যেটা হতো যে হয়তো তাদের এই অটোপাসের যে বিড়ম্বনা, সেটা সারা জীবন বয়ে বেড়াতে হতো না। গত বছরের 1 এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। হিমেল বাতাস ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন। শীতে দরিদ্র খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে স্থবিরতা। সংসারের খরচ মেটাতে কাজের সন্ধানে শহরে এসে খালি হাতেই ফিরতে হচ্ছে তাদের। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। উত্তরের জনপদ দিনাজপুরে গত কয়েকদিনে তাপমাত্রা নেমেছে 3 ডিগ্রি সেলসিয়াস। এতে শীতের প্রভাব পড়েছে বেশি। কুয়াশা আর হিমেল বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছেন শ্রমিক আর স্বল্প আয়ের মানুষ। কাজের সন্ধানে কোদাল, ডালি, বেলচা নিয়ে ভোর থেকে জড়ো হতে থাকেন শহরের ষষ্ঠীতলা এলাকায়। বিভিন্ন গ্রাম থেকে আসা নির্মাণ, বিদ্যুৎ শ্রমিক ও দিনমজুররা কাজের সন্ধানে এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেন। কারো ভাগ্যে জোটে, কারো বা জোটে না কাজ। আমরা ষষ্ঠীতলার দিনমজুরির জন্য আসি। আমরা কোনোদিন কাজ হয়, কোনোদিন কাজ হয় না। কাম কাজ নাই, সমাজে না খায়ও থাকি, বুঝাইছেন? কিস্তি মিস্তি তারাও অসুবিধা হয়ে গেছে। শীতের মধ্যে মানে কাজ করতে আসি, কম্বল টম্বল নাই, কাজ পাই না, কখনো পাই কখনো পাই না। মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। চলতি মাসের একেবারে শেষ দিকে বা ফেব্রুয়ারির শুরুতে আবারও তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পেতে পারে এবং এ সময় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে, অর্থাৎ শীতের অনুভূতি আবারও কিছুটা বৃদ্ধি পেতে পারে। দিনাজপুরের ষষ্ঠীতলায় প্রতিদিন 3 শতাধিক নারী ও পুরুষ শ্রমিক কাজের সন্ধানে আসেন। সময় সংবাদ, দিনাজপুর। উত্তরাঞ্চলের শীতের খবর জানাতে এই মুহূর্তে রংপুর নগরের চেকপোস্ট এলাকায় আছেন সহকর্মী রতন সরকার। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন। শ্রেয়া, আজকের যে অবস্থা সেটি কিন্তু আসলে একটি দুর্যোগ পরিস্থিতি বিরাজ করছে এই অঞ্চলে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব এখন সকাল 8টারও বেশি বেজে গেছে, কিন্তু এখনও তীব্র ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে পুরো জনপদ। খুব কাছে থেকেও কিন্তু কোনো কিছু দৃশ্যমান হচ্ছে না। লোকজনের অবয়ব বোঝা যায় কিন্তু চেহারায় দেখা যায় না, তাই কাউকে চেনাও যাচ্ছে না। এই পরিস্থিতি কিন্তু গত রাত থেকেই শুরু হয়েছে। তীব্র কুয়াশাপাত শুরু হয়েছে পুরো অঞ্চল জুড়ে। আবহাওয়া অফিস থেকে যেটি বলেছে যে তাপমাত্রা এই সময়টিতে আসলে 10 ডিগ্রি সেলসিয়াসের কম বেশি থাকার কথা বলা হয়েছে, কিন্তু সেই তুলনায় শীতের তীব্র অনুভূতি কিন্তু কম। অর্থাৎ কুয়াশা দেখে হয়তো মনে হতে পারে যে প্রচণ্ড শীত বিরাজ করছে, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু শীতের অনুভূতিটি এই অনেক কম হচ্ছে।
এই পরিস্থিতিতেও আমরা ভোর থেকে লক্ষ্য করে দেখেছি যে মানুষ কুয়াশা ভেদ করেই আসলে তাদের জীবিকার পথে পা বাড়িয়েছে, রাস্তায় নেমেছে। বিশেষ করে খেটে খাওয়া যে সাধারণ মানুষ আছে, বিশেষ করে শ্রমজীবী মানুষ, আমরা দেখছি যে যানবাহনের চলাচল মোটামুটি শুরু হয়ে গেছে এখন। যদিও এই যে তীব্র ঘন কুয়াশার কারণে দূরপাল্লার যে গাড়িগুলো এই ঢাকা বা অন্যান্য দেশের বিভিন্ন স্থান থেকে দূর দূরান্ত থেকে আসা গাড়িগুলো কিন্তু তীব্র কুয়াশার কারণে স্লোথ গতিতে চলতে হচ্ছে, যার কারণে কিন্তু পুরো জনজীবন আসলে অনেক ধীর গতিতে নেমে এসেছে। যার কারণে কিন্তু আমরা বলতেই পারি যে আসলে জীবনযাত্রা এই তীব্র ঘন কুয়াশার কারণে আসলে মানুষের জীবনযাত্রাও অনেক গতি কমে গেছে। তো এই ছিল আমার কাছে উত্তরাঞ্চলে যে তীব্র ঘন কুয়াশা পাত হচ্ছে তার সর্বশেষ খবর। শ্রেয়া। রংপুরের চেকপোস্ট থেকে উত্তরাঞ্চলের শীতের তীব্রতার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার। এদিকে ঘন কুয়াশার কারণে শিমুলিয়া বাংলাবান্ধা নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে 5 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানান, গতরাতে ঘন কুয়াশার কারণে শিমুলিয়া বাংলাবান্ধা নৌ রুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছিল। এক পর্যায়ে বেকনবাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা না যাওয়ায় রাত 10টায় এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ছোট বড় যানবাহন নিয়ে মাঘের কনকনে শীতে মাঝপদ্মায় আটকা পড়ে ছোট বড় 3টি ফেরি। একই কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটেও 5 ঘন্টা ফেরি পারাপার বন্ধ ছিল। তবে ফেরি চলাচল স্বাভাবিক হলেও এখনও পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন, ভোগান্তিতে যাত্রী ও শ্রমিকরা। বাংলাদেশ উইন্ডিজ সিরিজের খবর, প্রতিপক্ষকে আরও একবার হোয়াইট ওয়াশ করার দ্বারপ্রান্তে টিম টাইগার্স। 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ। আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় দলে একাধিক পরিবর্তনের আভাস দিলেও জয় ভিন্ন অন্য কিছুই ভাবছেন না অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে সিরিজ হারলেও শেষ ম্যাচ থেকে পয়েন্ট পেতে চায় উইন্ডিজরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 11:30টায়। তাইজুলের ফেরা নাকি শেখ মেহেদীর অভিষেক? সাগরিকা কি তবে দেখবে তাসকিন শরীফুলদের আগুন গোলা? গেল 2 দিনে চাউর হওয়া পরিবর্তন তত্ত্বে বিশ্রামে থাকবেনই বাকি। উইন্ডিজদের বিপক্ষে শেষ ওয়ানডেতে এমন প্রশ্নগুলোই এখন বড় প্রশ্ন। প্রায় 3 বছর বাদে ওয়ানডে ফিরছে চট্টগ্রামে, তাই কিনা শেষ দিনের অনুশীলনে চনমনে বাংলাদেশ আসলো নির্ধারিত সময়ের মিনিট 20 আগেই। ব্যাটিং বোলিংয়ে নিজেকে শান দিচ্ছেন মুশফিক মিরাজরা। প্রথম 2 ওয়ানডেতে জয় এসেছে হেসে খেলেই, তাই বলে স্বস্তিতে থাকার জো নেই। কর্ণফুলী পাড়ের ওই রহস্যময় উইকেটই এর বড় কারণ। তার উপর প্রতিটি ম্যাচই ওয়ানডে সুপার লিগের অধীনে হওয়ায় থাকছে পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ। We can improve in all 3 departments. We have won the series, but there's another 10 points up for grab. We know that probably West Indies didn't have a great the first 2 games, but they're a dangerous side. They can come back anytime. I think there's a lot of hungerness in the dressing room. People wants to go there in the field and do well. টাইগার শিবিরের ঠিক যেন বিপরীত চিত্র ওয়েস্ট ইন্ডিজের। শহর পরিবর্তনের সঙ্গে চট্টলায় ভাগ্য ফিরবে প্রত্যাশা ক্যারিবিয়ানদের। প্রথম 2 ম্যাচেই দলকে ডুবিয়েছিল ব্যাটসম্যানরা, তাই তো এদিন ফিটনেসের সঙ্গে দীর্ঘ সময় চলল ব্যাটিং অনুশীলন। দেখুন, শেষ 10 বছরের উইন্ডিজ ক্রিকেটের দিকে যদি আপনি তাকান তবেই বুঝবেন আমাদের সমস্যাগুলো কোথায়। আমি সেসব নিয়ে ভাবছি না। এ দলটা দুর্বল তাও বলবো না, ছেলেদের সামর্থ্য আছে ঘুরে দাঁড়ানোর, সেটা ওরা প্রমাণের চেষ্টা করবে শেষ ম্যাচে। সে সঙ্গে এ ম্যাচেও একাধিক পরিবর্তনের আভাস মিলছে উইন্ডিজ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। মাহবুব রিমন, সময় সংবাদ। দ্রুত এগিয়ে চলছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার নির্মাণ কাজ। অধিগ্রহণ করা জমিতে গড়ে উঠছে একের পর এক স্থাপনা। কর্তৃপক্ষের প্রত্যাশা, পরিকল্পনা অনুযায়ী 2023-এ বন্দরটি পুরোপুরি চালু হলে বিশাল অঙ্কের রাজস্বের পাশাপাশি উন্নতি হবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক। মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন নিজামুদ্দিন। নীল জমিনে জলজলে আগামীর স্বপ্ন, যেখানে অগ্রগতির ভিত্তি হচ্ছে আরও দৃঢ়। নির্মাণাধীন পায়রা সমুদ্র বন্দর যেন খুলে দিচ্ছে সম্ভাবনার নতুন দ্বার।
পটুয়াখালীর আন্দারমানিক নদী পাড়ে এখন ব্যস্ততা ১০০ একর জায়গার উপরে ৬৫০ মিটার দীর্ঘ জেটি নির্মাণে। তৈরি হবে মাটির উপরে ২২ মিটার ও নিচে ৪৮ মিটারের মোট ১,৩৯১টি স্টিল পাইলিংয়ের পোক্ত পিলার। নদীর ৯০ মিটার ভিতরে থাকবে মূল টার্মিনাল, যেখানে একই সাথে পণ্য খালাসের সুযোগ মিলবে ২০০ মিটার দৈর্ঘ্যের ৩টি জাহাজের। একটি টার্মিনালে বছরে ১১০টি জাহাজ ভিড়তে পারবে। হবে ৮ লাখ TEUs কন্টেইনার খালাস। এই ধারণ ক্ষমতা টার্মিনাল হবে মোট 5টি। আয়তনের দিক থেকে যা হবে চট্টগ্রাম বন্দরের 3 গুণ। আমাদের কাজ শেষ হবে ডিসেম্বর 2022 সনে। এই পর্যন্ত আমাদের অগ্রগতি 12%। জাহাজ ভিড়তে পারবে জেটিতে 2023 থেকে। সরজমিন ঘুরে দেখা যায় এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে প্রায় 5.5 কিলোমিটার শেখ হাসিনা সংযোগ সড়ক। নির্মিত হয়েছে বিশাল প্রশাসনিক ভবনও। 6,500-এর মধ্যে 1,222 কোটি টাকায় অধিগ্রহণ হয়েছে 3,781 একর জমি। মংলা বন্দর, চিটাং বন্দর, এটা অনেক আগে বাংলাদেশে এই পোর্টগুলা তৈরি হয়েছে। পায়রা বন্দর যেহেতু এখন তৈরি হচ্ছে, পায়রা বন্দর হবে একটি আধুনিক বন্দর। পরিকল্পনা অনুযায়ী নদী প্রবাহ ঠিক রাখতে ক্যাপিটাল ও রক্ষণাবেক্ষণ, ড্রেজিং, কোল টার্মিনাল, কন্টেইনার টার্মিনাল 1 ও 2 সহ 12টি সুবিধা নিশ্চিত করবে নৌ মন্ত্রণালয়। এখন পর্যন্ত প্রায় 15,000 কোটি টাকার মতো আমাদের বিনিয়োগ হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 35 সালে এটা ব্রেক ইভেন্টে যাওয়া। 35 সালের পরে এটা লাভজনক একটি জায়গায় যাবে। বঙ্গোপসাগর থেকে 72 কিলোমিটার দীর্ঘ রাবনাবাদ চ্যানেল হয়ে দেশ বিদেশ থেকে বড় বড় পণ্যবাহী জাহাজ যাওয়া আসার মাধ্যমে কর্মচাঞ্চল্য শুরু হবে দেশের তৃতীয় এই সমুদ্র বন্দরে, যার মাধ্যমে শুধু দক্ষিণাঞ্চল নয়, অর্থনীতির চাকা আরও সচল হবে পুরো বাংলাদেশেরই। তবে সংশ্লিষ্টরা বলছেন এই চ্যানেলটি সারা বছর ধরে ড্রেজিং করে নাব্যতা ধরে রাখাই হবে এই বন্দরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, পায়রা বন্দর, পটুয়াখালী। আমদানি পণ্য খালাসে শুল্কায়ন আগের চেয়ে দ্রুত হলেও পণ্যের শুল্ক মূল্য নির্ধারণ নিয়ে বিরোধ কাটেনি। এতে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। আধুনিক শুল্ক ব্যবস্থাপনা পদ্ধতি দীর্ঘ 13 বছরেও পূর্ণাঙ্গ হয়নি। কাস্টম হাউসগুলোর অটোমেশনও হয়নি পুরোপুরি। বিশ্লেষকদের মতে এতে বাণিজ্যের আড়ালে অর্থ পাচার কমছে না। হাজারা শিউলির রিপোর্ট। আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল করা এবং বন্দর থেকে দ্রুত পণ্য খালাসে 1994 সাল থেকে কাস্টমস হাউসগুলোর অটোমেশনের প্রক্রিয়া শুরু করে এনবিআর। দীর্ঘ 2.5 দশকেও হয়নি পূর্ণাঙ্গ অটোমেশন। কাস্টমস হাউসগুলোর সঙ্গে বন্দর মন্ত্রণালয় ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনলাইনে সংযোগ বা সমন্বয় না থাকায় বিনা শুল্কে বন্দর থেকে পাচার হয়ে যাচ্ছে পণ্য। অন্যদিকে ধরা পড়ছে না আমদানি নিষিদ্ধ পণ্য। ফরচুনেটলি আমাদের যে কাস্টমসের সিস্টেম, তার সাথে এই সমস্ত রেগুলেটরি এজেন্সি বা ফ্যাসিলিটেটিং এজেন্সিগুলি এখনো পর্যন্ত সেভাবে সম্পৃক্ত নয়। কাস্টমসের অ্যাসাইগুরের সিস্টেমও কিন্তু ইটসেলফ এটা কিন্তু এখনো অত্যন্ত ইনকমপ্লিট। মানি লন্ডারিংকে রোধ করার জন্য যে রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম অথবা কাস্টমস টু কাস্টমস যে ইন্টিগ্রেশন থাকা দরকার, তাহলে কিন্তু কোনো প্রতিষ্ঠানের পক্ষে এই ধরনের মিসডিক্লারেশন বা ফাঁকি দেওয়া কঠিন ব্যাপার। ব্যবসায়ীদের অভিযোগ, পণ্যের শুল্ক মূল্য নির্ধারণের পার্থক্যের কারণে ব্যবসায়ী অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে। আমদানি পণ্যের শুল্কায়ন মূল্য একটা বড় রকমের জটিল বিষয় এবং ভ্যালু নিয়ে আটকা পড়লে অনেক ক্ষেত্রে মাসের পর মাস আটকে থাকছে। মোস্ট মডার্ন সিস্টেমে ইনফরমেশন টেকনোলজি সংযোগ যারা হতে হবে। আজকে সমস্যা হয়েছে, আজকে যাতে রেসপন্স হয়। এনবিআর চেয়ারম্যান জানালেন, সব সংস্থাকে এক জায়গায় এনে সমন্বিত সেবা দিতে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। কোনো একটা আইটেম আসার পরে শুধু সিঙ্গেল এজেন্সি কাস্টমস সেটার ছাড় করার সকল বিষয় থাকে না। অন্যান্য এজেন্সিগুলোকে যতক্ষণ পর্যন্ত আমরা এক আমব্রেলার নিচে অটোমেশন সিস্টেমে না নিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত সময়ের ছাড়াও যে অন্যান্য যে সমস্যার কথা বলি সেটা থাকবে। সেটার জন্য আমাদের ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রজেক্ট। রাজস্ব আয় বাড়াতে কাস্টমস হাউসগুলোর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সক্ষমতা বৃদ্ধিতে দক্ষ জনবল প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে সশরীরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হলেও থাকছে নানা বিধিনিষেধ। সামাজিক দূরত্ব রক্ষা সহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নিয়ে রোববার বৈঠকে বসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে সিদ্ধান্ত হয় ঐতিহ্য রক্ষায় প্রতিবারের মতো এবারও সশরীরে উদযাপন করা হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
তবে স্বাস্থ্যবিধি রক্ষা সহ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মানতে হবে বেশ কয়েকটি নির্দেশনা। এটি এমন একটা অনুষ্ঠান যে আমাদের বাঙালি জাতির ঐতিহ্যকে লালন করা একটা অনুষ্ঠান, সেটিকে আমরা যেমন একদিকে সমুন্নত রাখবো, নো মাস্ক নো এন্ট্রি ইন দ্য ক্যাম্পাস, সেদিন একটা ফিল্ট্রেশন প্রক্রিয়ার ভেতর দিয়ে সেটিকে সম্পূর্ণভাবে মানার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করব। এছাড়া ব্যক্তি পর্যায়ে 2 জন ও সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ 5 জন একসঙ্গে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। প্রতি সংগঠন থেকে 5 জনের বেশি নয়, আর ব্যক্তি পর্যায়ে 2 জন, এরকম একটি প্রক্রিয়ার ভেতর দিয়েই আমরা এই জাতীয় অনুষ্ঠানটি পালন করব মর্মে আমরা সিদ্ধান্ত নিয়েছি। শ্রদ্ধা নিবেদন শেষে জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে শহীদ মিনার এলাকা ত্যাগ করতে হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। কয়েক ঘন্টা পরই দেশে আসছে 50 লাখ ডোজ করোনা ভ্যাকসিন। নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবে বেক্সিমকো। অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ আজই স্বাস্থ্য অধিদপ্তরে হস্তান্তর। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে মেয়রের ভূমিকা কম, নিয়ন্ত্রণ সিডিএর হাতেই। সমাধানে নগরপিতার নেতৃত্বে সমন্বয় কমিটি করার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং চট্টগ্রামে উইন্ডিজকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ। দলে একাধিক পরিবর্তনের আভাস, টানা 8 ওয়ানডেতে অপরাজিত থাকার হাতছানি। এই ছিল এখনকার মতো সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।